ছেলেরা কেমন আছো বাবা? সাদমান, আরিফ তারা তো থার্ড ইয়ার উঠে গেছে। এবার হচ্ছে আমার সর্বশেষ বড় ব্যাচ, তার মানে যে ব্যাচটি এখনো রয়ে গেছে সেটি আর কি। তোমাদের আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের কোড হচ্ছে 2004, এর তৃতীয় অধ্যায় অর্থনৈতিক কর্মকাণ্ড, এর চারিত্রিক বৈশিষ্ট্য এক্সেট্রা। তো আজকে আমি শুরু করছি আমাদের দ্বিতীয় বর্ষের অর্থনৈতিক কর্মকাণ্ডের এই অধ্যায়টি। আমি তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করলাম, কারণ এর আগের অধ্যায়গুলো তোমরা একটু বই থেকে দেখবে, আমি এরপরও ক্লাস নেব, জানাবো আমি তোমাদেরকে। আচ্ছা, অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ আর পরিবেশের আন্তঃসম্পর্কই হচ্ছে ভূগোল। আর মানুষ পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য বা ভোগ করার নিমিত্তে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে বা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের বস্তু সংগ্রহ করে থাকে। আবার এই বস্তুকে সে পর্যায়ক্রমে আরও বেশি তার রূপ পরিবর্তন করে তার আয়ত্তে নিয়ে আসে, কাজের ব্যবহারের জন্য সৃষ্টি করে। এই জিনিসটা থেকে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড আসছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা বিভিন্ন জনে ভিন্নভাবে দিয়েছেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সাথে যে মানবিক আচরণ, সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তোমরা ভালো করে দেখো, তার সংজ্ঞার মধ্যে রয়েছে সেবা কার্যের জন্য উৎপাদন, বিনিময়, ব্যবহার সামগ্রীর সাথে মানবিক সম্পর্কে যে আচরণ। তার মানে উৎপাদন, ভোগ, বিনিময়, এই তিনটি কথা কিন্তু সংজ্ঞার মধ্যে রয়ে গেছে। তাহলে জীবিকা নির্বাহ এবং ভোগ, বলা যায় যে জীবিকা নির্বাহ এবং ভোগ করার জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কাজগুলো করে থাকে সেগুলোই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। বুঝতে পারছো? অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ করেছেন। মিস্টার কার্টি and James B. লিসবার্ডের মতে অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক কর্মকাণ্ডকে এরা দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে উৎপাদনমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড, আর আরেকটি হচ্ছে ভোগমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যার সংজ্ঞায় আমরা জানলাম, তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। জে.ডব্লিউ. আলেকজান্ডার and L.S. গিবসন অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার তিনটি ভাগে ভাগ করেছেন। তারা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। একটু না জানলে আমরা আসলে পরবর্তীতে গিয়ে পারবো না, তাই আমি জেনে নিচ্ছি। তাদের মধ্যে প্রথমটি হচ্ছে উৎপাদন, দ্বিতীয়টি হচ্ছে বিনিময় এবং 3 নাম্বার হচ্ছে ভোগ। উৎপাদনকে তারা 3 ভাগে ভাগ করেছেন: প্রাইমারি,
সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। বিনিময়কে আবার তারা প্রাইমারিটা তারা বলেছে একদম প্রকৃতি থেকে, যেমন মৎস্য, কৃষি এগুলো। তারপরে বলছে উৎপাদনের সেকেন্ডারিটা তিনি বলছে আকার পরিবর্তন, যেমন শিল্প উৎপাদন। আর তৃতীয়টা বলছে টারশিয়ারি যেটা, সেটাকে সে বলছে সকল প্রকার সেবামূলক, যেমন মেরামত, কোডিং, ব্যাংকিং, শিক্ষাগত ইত্যাদি। তার মানে প্রথম পর্যায়ে তিনি ভাগ করেছেন উৎপাদন। তাহলে বিনিময়, তার বিনিময় কি? বিনিময়টাকে সে আবার দুই ভাগে ভাগ করেছেন, যেমন অবস্থানের ভিত্তিতে বিনিময়, মালিকানার ভিত্তিতে বিনিময়। অবস্থানের ভিত্তিতে হচ্ছে মালামাল পরিবহন, যাত্রী পরিবহন, এগুলো হচ্ছে অবস্থান। তার মানে এক স্থান থেকে আরেক স্থানে দ্রব্য নেওয়ার ফলে যেটা যাওয়ার ফলে যে তার মান উন্নয়ন হচ্ছে সেটা। আর আরেকটি হচ্ছে মালিকানা। মালিকানা পরিবর্তনের মাধ্যমেও যেটা হয়, যেমন খুচরা, পাইকারি থেকে খুচরা বিনিময়ে খুচরাতে যাওয়ার পর পরই যে দ্রব্যের যে দাম বৃদ্ধি হয় সেটাকে সে বুঝিয়েছে। ভোগমূলক কর্মকাণ্ড মূলত আমরা যেগুলো সর্বশেষ, যেটা কিনা আমরা সাধারণত ভোগ করে থাকি, তিনি বুঝিয়েছেন যে উৎপাদনের এবং বিনিময়ের সর্বশেষ পর্যায়টাই হচ্ছে ভোগের অন্তর্গত। এই যে আমি 3 পর্যায়ে শ্রেণীবিভাগ বললাম, এই সার্বিক দিক বিবেচনা করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। সেটা কি? 1 প্রাথমিক, 2 সেকেন্ডারি, 3 টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, 4 কোয়াটারনারি, বা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, 5ম কুইনারি বা ষষ্ঠ পর্যায়ের পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে সার্বিক দিক আমরা যদি ভাবি, মানে ওই যে যতগুলো বড় বড় বিজ্ঞানী বা মনীষীগণ যেভাবে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ করেছেন, তার উপর ভিত্তি করে আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে 5 ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, যার আরেক নাম হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি অ্যান্ড কুইনারি। প্রাইমারি হচ্ছে প্রকৃতি থেকে, আমরা সবই ডিটেইলস জানবো। প্রকৃতি থেকে প্রাপ্ত দ্রব্য। সেকেন্ডারি হচ্ছে উদ্দেশ্যমূলক শস্য, পশুপালন, তারপর হচ্ছে আকার পরিবর্তন। টারশিয়ারি হচ্ছে সবই সেবামূলক কর্মকাণ্ড। কোয়াটারনারি হচ্ছে অর্থ সংক্রান্ত শস্য, আপ্যায়ন, শিক্ষা, তথ্য, এগুলো হচ্ছে কোয়াটারনারি। আর কুইনারি হচ্ছে উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ড। তাহলে আসো আমরা বিস্তারিত সব জানি। প্রকৃতি থেকে প্রাপ্ত মৌলিক কর্মকাণ্ডের প্রাথমিক পর্যায়ে প্রকৃতি নির্ভর, মোট কথা প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত মৌলিক কর্মকাণ্ডকে প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখযোগ্য বেশিরভাগই প্রকৃতি থেকে সরাসরি পণ্য আমরা এখান থেকে প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রহণ করতে পারি। প্রথম পর্যায়ের কর্মকাণ্ডের মূলত শুরু হয়েছে খাদ্য সংগ্রহ অর্থনীতি থেকে। তার মানে সৃষ্টির প্রথম থেকেই যখন মানুষ এই পৃথিবীতে বিচরণ করা শুরু করলো, তখন তারা খাবার যে সংগ্রহ করছে, খাদ্য সংগ্রহের পর তারা পশু শিকার, পশুপালন, তারপরে হচ্ছে কৃষিকাজ, এই সমস্তটাই থেকেই মূলত খাদ্য সংগ্রহ মানে কর্মকাণ্ড থেকে প্রাথমিক পর্যায়ে কর্মকাণ্ডের অন্তর্গত।
খাদ্য সংগ্রহ, আমরা যদি ইতিহাসটি পর্যালোচনা করি তাহলে দেখা যায় প্রথমে মানুষ খাদ্য সংগ্রহ করেছে, তারপরে হয়েছে মৎস্য আর পশু শিকার করেছে, তারপরে মানুষ পশু পালন করতে শিখেছে। যখনই এই পশুগুলো এনে রাখতো, অতিরিক্ত পশুকে খাবো না, অতিরিক্ত পশু শিকার হয়ে গেছে এনে ধরে রাখা, পরবর্তীতে দেখা যায় এরা এই পশুগুলো তাদের পিছনে পিছনে যেত, ছেড়ে দিলেও যেত না, ওইখানেই থাকতো। তো ওইখান থেকে মূলত পশু পালনটা আসে। তারপরে হচ্ছে মানুষ উদ্যান কৃষি রচনা করে, তার মানে আশেপাশে তার কৃষির বীজ ফেলে রাখলে যে কৃষিটা হতো সেখান থেকে সে চাষবাস শুরু করে এবং সর্বশেষে সে কৃষিকে গার্হস্থ্যকরণ করে। তার মানে কৃষির সর্বশেষ ধাপটি আসে এই জায়গায়। তার মানে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে একদম খাদ্য সংগ্রহ থেকে শুরু করে বর্তমান কৃষি ব্যবস্থা পর্যন্ত। তারপরও আমরা বিভিন্ন ধরনের প্রাথমিক কর্মকাণ্ড দেখতে পাই। প্রাথমিক কর্মকাণ্ডগুলো কি? এক, খাদ্য সংগ্রহ। প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে যে কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে খাদ্য সংগ্রহ, তার মানে সৃষ্টির প্রথমেই যেটি ছিল সেটি আমি বর্ণনার জন্য একটু করে, খাদ্য উৎপাদন, মৎস্য শিকার, বনজ কর্মকাণ্ড, খনিজ উত্তোলন, কৃষি। মোটামুটি এইভাবেই আমরা প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার শ্রেণী বিভাগ করতে পারি। খাদ্য সংগ্রহ সৃষ্টির প্রথমে যখন মানুষ যাযাবর জীবনযাপন করত, বসতির কোনো ব্যবস্থা ছিল না, তখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো আর খাদ্য সংগ্রহ করে খেত। বনের গাছপালা থেকে যে খাবার পেত সেটাই খেত। এটাই মূলত খাদ্য সংগ্রহকে বুঝিয়েছে। এই সময়ের বৈশিষ্ট্য হচ্ছে, মানে খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক, এই অর্থনীতির সমাজে জনবসতি ছিল না। এ সময় স্ত্রী পুরুষ ভেদে শ্রম বিভাগ ছিল না। বিভিন্ন গোত্রের লোকেরা দলীয়ভাবে শিকার কাজে অন্তর্ভুক্ত ছিল বা খাদ্য সংগ্রহ করত। সাধারণত আফ্রিকার দক্ষিণ উপকূল, এশিয়ার আমাদের দক্ষিণ এশিয়ার দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়ার উত্তর ভাগ, উত্তর আমেরিকার উত্তর পূর্ব ভাগে এবং দক্ষিণ আমেরিকার মধ্যভাগে এই খাদ্য সংগ্রহের যুগের মানুষের নমুনা পাওয়া যায়। এরপরে হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্য সংগ্রহের অর্থনীতির পর শুরু হয় খাদ্য উৎপাদন অর্থনীতি। এই সময় উদ্বৃত্ত খাদ্য পণ্য উৎপাদন হতে থাকে। মানুষ তখন স্থায়ীভাবে বসবাস শুরু করে, সমাজে একটা শ্রেণী ব্যবস্থা তখন গড়ে ওঠে। এই সময় ছিল খাদ্য উৎপাদন। মৎস্য শিকার, তার মানে মাছ। মৎস্য শিকারও কিন্তু প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্য একটি আদিম পেশা। মানুষ প্রাগৈতিহাসিক যুগেও কিন্তু খাদ্য সংগ্রহের পাশাপাশিও মৎস্য শিকার করে গেছে। বর্তমানে প্রযুক্তিবিদ্যার যুগেও কিন্তু এই প্রযুক্তির দ্বারাও মাছ শিকার করা হয়ে থাকে। সমুদ্র উপকূলীয় দেশগুলো মৎস্য শিকার কর্মকাণ্ডের সাথে জড়িত। এছাড়াও আধুনিক এই লোকেরা মূলত ওই অঞ্চলে, যে অঞ্চলে মাছ শিকার করা যায় সেখানে স্থায়ীভাবে বসবাস করে তোলার ফলে এবং মৎস্য শিকারের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হয়। বনজ কর্মকাণ্ড, তার মানে বন থেকে সংগ্রহ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস বনকে বাঁচিয়ে সাধারণত বন থেকে সংগ্রহ করে, সেটাই হচ্ছে বনজ কর্মকাণ্ড। বনজ কর্মকাণ্ডে প্রকৃতি প্রদত্ত সব জিনিসকে, যেমন পশু পাখি, গাছপালা ইত্যাদিকে আমরা সংরক্ষণ করে অতিরিক্ত যে জিনিসগুলো, আমরা পশু পাখি শিকার করতে চাই না, কিন্তু বনের যে অতিরিক্ত গাছ কাঠ সেগুলো আমরা কিন্তু গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বনজ কর্মকাণ্ড। ইভেন বন থেকে আমরা মৌমাছির মধু সংগ্রহ করে থাকি, বন থেকে আমাদের জ্বালানি অনেক ঔষধি বনৌষধি গাছ পাওয়া যায়, সেগুলো আর কি। খনিজ উত্তোলন প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, তার মানে মাইনিং বা খনিজ উত্তোলনটাই। তার মানে আমি খনিজ খনন করে যেখান থেকে উত্তোলনটা করলাম
প্রযুক্তির দ্বারা, সেটি হচ্ছে খনিজ উত্তোলনের অন্তর্ভুক্ত। এবং প্রাথমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কৃষি। মানুষ খাদ্য সংগ্রহের জন্য কৃষিকাজ করেছে, এখনো কৃষিকাজ করছে। কৃষিকাজের দরুনই মানুষের স্থায়ীভাবে বসবাস করার সুবিধা হয়েছে এবং মানুষ একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। কৃষির যে আমি বললাম সমাজ গড়ে তুলতে পেরেছে, কৃষিকে আবার নানাভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে। তোমরা কৃষি শ্রেণী বিভাগটা অবশ্যই জেনে নেবে, এটিও আমাদের জন্য প্রয়োজন। আমি পরবর্তী ক্লাসে জানাবো কৃষি শ্রেণী বিভাগ। এরপরে হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ডারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত দ্রব্যকে ব্যবহার পূর্বে পরিবর্তন সাধন করাকে মূলত সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়ে থাকে। এই কর্মকাণ্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে বস্তুর আকারগত পরিবর্তন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মিল বা কারখানায় মূলত আমরা কোনো জিনিসকে কাঁচামালকে নিয়ে যাই, সেই কাঁচামালকে আরো বেশি প্রসেস করে আমাদের প্রয়োজনীয় উপযোগী করে। যেমন তুলাকে কারখানায় নিয়ে গিয়ে প্রথমে সুতা তৈরি করে, সুতার থেকে কাপড় বুনে, কাপড়কে রং করে আবার আমাদের পরার উপযোগী করে। তাহলে মিলের মানে কারখানা যে বস্তুর আকারগত পরিবর্তন হয়, সেটি মূলত হচ্ছে সেকেন্ডারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের আমি দুটো বৈশিষ্ট্য বললাম: বস্তুর আকারগত পরিবর্তন, বস্তুর চাহিদা বৃদ্ধি করা, বস্তুর বহুমুখী ব্যবহার করা, যেটা বললাম আমি তুলা থেকে। তাহলে আমরা বুঝতেই পারছি যে সেকেন্ডারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে বস্তুর আকারগত পরিবর্তন, বস্তুর চাহিদা বৃদ্ধি করে এবং বস্তুর বহুমুখী ব্যবহার উপযোগী করা। এই কাজগুলো করতে হলে যেটি আমাদের দরকার হয় সেটা হচ্ছে মিল, যেটাকে আমরা বলি কারখানা বা শ্রম বা শিল্প পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেটি কি? দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে 3 ভাগে ভাগ করা যায়। 1, প্রযুক্তির উপর নির্ভর করে। প্রযুক্তির উপর নির্ভর করে ভিত্তি করে যে শ্রেণী বিভাগ, তাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। 1, হেভি ইন্ডাস্ট্রিজ, হেভি ইন্ডাস্ট্রিজের মধ্যে লৌহ ইস্পাত শিল্প হতে পারে, বস্ত্র শিল্প হতে পারে, সেগুলো সবই হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ। আর 2 হচ্ছে লাইট ইন্ডাস্ট্রিজ, জাহাজ শিল্প, সেটাকে আমরা লাইট ইন্ডাস্ট্রিজ বলতে পারি। তার মানে তৈরিকৃত জিনিসগুলোকে এনে একত্রিত জোড়া দেওয়া, এই জন্য আমরা এটাকে বলেছি লাইট ইন্ডাস্ট্রিজ। আর সমস্ত কর্মকাণ্ড যেখানে সম্পাদিত হয়, এই জন্য সেটা হেভি, বৃহৎ শিল্প, হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লাইট ইন্ডাস্ট্রিজ। এরপরে হচ্ছে ঘ, ভালো করে দেখো ছেলেরা, আমি বলেছি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1, প্রযুক্তির উপর নির্ভর করে। প্রযুক্তির উপর নির্ভর করে হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লাইট ইন্ডাস্ট্রিজ। 2, ডিগ্রি অফ কমপ্লেক্সিটি। এর উপর নির্ভর করে আবার একে 3 ভাগে ভাগ করা যায়। 1, কুটির শিল্প। 2,
ওয়ার্কশপ, তিন আধুনিক উন্নত শিল্প। কুটির শিল্প, ওয়ার্কশপ, আধুনিক উন্নত শিল্প। ডিগ্রি অফ কমপ্লেক্সিটির উপর নির্ভর করে একে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কুটির শিল্প কি? ঘরে কুটিরে বসে যে শিল্প তৈরি করি আমরা সেটা হচ্ছে কুটির শিল্প। এখানে শ্রমিক সংখ্যা 10 থেকে 12 জন, সর্বোচ্চ 20 জন থাকতে পারে। ওয়ার্কশপ কুটির শিল্প থেকে একটু বড় হয়ে থাকে, বড় ধরনের আমরা বলতে পারি। এখানে যন্ত্র এখানে নিয়োগ করা হয়। কুটির শিল্পে যান্ত্রিকতার পরিমাণটা কম, কিন্তু ওয়ার্কশপে আবার যান্ত্রিকতার পরিমাণটা বেশি, সেখানে যন্ত্র প্রযুক্তির বেশি ব্যবহার করা হয়। আর আধুনিক উন্নত শিল্প তোমরা বুঝতেই পারছো সেগুলো কি, যেগুলো কিনা আমরা বলি যে বড় বড় মিল কারখানা, ডাইং কারখানা, এগুলো যে সবই হচ্ছে আধুনিক উন্নত শিল্পের উদাহরণ। আর কাঁচামালের উপর ভিত্তি করে 3 নাম্বারটা হচ্ছে কাঁচামালের উপর ভিত্তি করে। কাঁচামালের উপর ভিত্তি করে আবার এই শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? কাঁচামালের উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক প্রাইমারি, আমাদের পাট শিল্প হচ্ছে প্রাইমারি শিল্পের উদাহরণ। 2 সেকেন্ডারি, পোশাক শিল্পটা সেকেন্ডারি শিল্পের উদাহরণ, তার মানে বস্ত্র, তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র। এবং টারশিয়ারি হচ্ছে সর্বশেষ। টারশিয়ারিতে মূলত বহুবিধ কর্মকাণ্ড এখানে হয়ে থাকে। একদম সেকেন্ডারি থেকে সর্বাধিক কর্মকাণ্ড, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ে রং করা, সবকিছু এখানে হয়ে থাকে। উন্নত প্রযুক্তির এখানে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে আকার পরিবর্তন করা, অধিক ব্যবহার উপযোগী করা, এবং এটার মূল হলো পরিবর্তন ঘটানো। এরপরে হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডই মূলত টারশিয়ারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। প্রথম পর্যায়ে আমরা বলেছি প্রকৃতি থেকে আহরণ করব, দ্বিতীয় পর্যায়ে আমরা হচ্ছে সেটি ব্যবহার উপযোগী করব, কিন্তু ব্যবহার উপযোগীর পরবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের কাছে পৌঁছানো, সেই পর্যায়টাই হচ্ছে টারশিয়ারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তার মানে সকল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে সেবামূলক কর্মকাণ্ড থাকে সেটিকে বলা হয় টারশিয়ারি পর্যায়ের। সেবামূলক কর্মকাণ্ডে হলো তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। হাডসন and আলেকজান্ডার হাডসন এবং আলেকজান্ডার এই টারশিয়ারি কর্মকাণ্ডকে আবার 3টি ভাগে ভাগ করেছে, ক্রুশিয়াল, পার্সোনাল আর হচ্ছে বিজনেস। কিন্তু সার্বিক দিক আলোচনা করে আমরা বুঝতে পারি টারশিয়ারি কর্মকাণ্ড সমস্তটি হচ্ছে সেবা কর্মকাণ্ড, এবং এই সেবার সাথে সম্পর্কিত কর্মকাণ্ডকে আমরা 5টা বিষয়ে ভাগ করতে পারি। 1 পরিবহন কর্মকাণ্ড, 2 বিক্রয় কর্মকাণ্ড, 3 বৃত্তিমূলক কর্মকাণ্ড, 4 প্রশাসনিক কর্মকাণ্ড, 5 সেবা কর্মকাণ্ড। তোমরা আবার ভালো করে শুনো। সার্বিক আলোচনার ভিত্তিতে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার 5 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে বিক্রয় কর্মকাণ্ড, 2 পরিবহন কর্মকাণ্ড, 3 বৃত্তিমূলক কর্মকাণ্ড, 4 প্রশাসনিক কর্মকাণ্ড, 5 সেবা কর্মকাণ্ড। যে বললাম 1 বিক্রয় কর্মকাণ্ড, সকল প্রকার বিক্রয় এর অন্তর্ভুক্ত। সকল প্রকার বিক্রয় হলে পাইকারি এবং খুচরা, তার মানে বিক্রয় কর্মকাণ্ডকে আবার 2 ভাগে ভাগ করা যায়, 1 পাইকারি, 2 খুচরা বিক্রয় কর্মকাণ্ড। তারপরে হচ্ছে বলেছিলাম পরিবহন।
পরিবহন কর্মকাণ্ড বলতে সড়ক পথ, রেলপথ, আকাশপথ, নদী পথ সব পথকে বোঝানো হয়েছে। বৃত্তিমূলক মানুষ নানাবিধ কর্মকাণ্ড জ্ঞানমূলক কর্মজীবিকার মাধ্যমে অর্থ উপার্জন করে। যেমন ধরো আমি মিলে কাজ করছি, কাজ করার পর যে আমি যে শ্রমিকদেরকে নিয়োগ করাচ্ছি বা শ্রমিকদেরকে কাজ করাচ্ছি সেটা হচ্ছে আমার বৃত্তিমূলক কর্মকাণ্ড। প্রশাসনিক কর্মকাণ্ড প্রত্যেকটি দেশের নীতিমালা নির্ধারণের জন্য যে কর্মকাণ্ড করা হয়, মানে যে লোকদের নিয়োগ করা হয় সেই লোকরা যে কর্মকাণ্ডটি করে থাকে সেটি হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ড। তারপর হচ্ছে সেবা কর্মকাণ্ড। সেবা কর্মকাণ্ড কি? গ্রাম ভিত্তিক এবং শহর ভিত্তিক যে সেবা ব্যবস্থাপনা হয়ে থাকে সেটাই মূলত সেবা কর্মকাণ্ড। মূলত আমরা সেবামূলক বা পিস্তলারের সেবা কেন্দ্রের সময়, সেবা তত্ত্বের সময় আমরা আরো বেশি জানবো। এরপরে হচ্ছে কোয়াটারনারি বা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। কোয়াটারনারি একটি বিশেষ ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নির্দেশ করে। পেশাভিত্তিক বা প্রশাসনিক কর্মকাণ্ডকে নিয়ে এই কর্মকাণ্ড গড়ে। তার মানে পেশাভিত্তিক আছে, প্রশাসনিক কর্মকাণ্ড আছে। কৃত্রিম পরিবেশ এখানে লাগবে। অফিস আদালতে সাধারণত এই কাজটা হয়ে থাকে। তারপরে হোটেলও হয়ে থাকে। নগরায়িত জীবনের কর্মকাণ্ড হচ্ছে এই কোয়াটারনারি বা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এই ধরনের কর্মকাণ্ডে যারা থাকে তাদেরকে মূলত হোয়াইট কলার ওয়ার্ক ফোর্সও বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে কুইনারি বা পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রত্যেকটি দেশের প্রশাসনিক বা বেসরকারি ব্যবস্থাপনায় অফিস পরিচালনার জন্য বা বৈজ্ঞানিক নীতি নির্ধারণ করার জন্য যে কর্মকাণ্ডগুলো অন্তর্ভুক্ত থাকে বা যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে সেগুলো মূলত কুইনারি পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়ে থাকে। সামাজিক উন্নয়নে মূলত এই অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত বেশিরভাগই পরিকল্পনা ভিত্তিক কর্মকাণ্ড এই পর্যায়ে হয়ে থাকে। এই পর্যায়ের মানুষদেরকে মূলত গোল্ড কলার ওয়ার্ক ফোর্স বলা হয়ে থাকে। এছাড়াও এই সমস্ত ধরনের কর্মকাণ্ড ছাড়াও আবার বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ড ষষ্ঠ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে চলে গিয়েছে। যেমন আমরা বলতে পারি স্বর্ণের দোকানে যে স্বর্ণ বেচা কেনা সেটা আরেক ধরনের কর্মকাণ্ড। সেই পর্যায়ে আমাদের এই কুইনারি বা কোয়াটারনারি উভয় কর্মকেই আমরা নিয়োগ করছি। তো সেক্ষেত্রে সেটি ষষ্ঠ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকেই মনে করি। তার মানে স্বর্ণের ব্যবসা পরিচালনা করা বা আমরা যেটা বলি কম্পিউটার বা প্রযুক্তির উন্নয়নের দ্বারা যেটা কর্মকাণ্ড করা সেটি মূলত ষষ্ঠ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে চলে যায়। অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত আরো বেশি বিস্তৃত লাভ করছে বর্তমান যুগে, কারণ পেশা এখন আর এক জায়গায় স্থির নয়। পেশা এখন মানুষ তার কর্মকাণ্ডকে একটি ধাপ থেকে আরেকটি ধাপে সহজেই রূপান্তর বা পরিবর্তন করছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের অর্থনৈতিক ভূগোল অধ্যয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি কিন্তু অনার্স প্রথম বর্ষের জন্য প্রযোজ্য, অতএব অনার্স প্রথম বর্ষের ছেলেরাও এই বিষয়টি দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।